একটি মেয়ে কোনো পুরুষের সাথে অন্তরঙ্গ না হয়ে কিভাবে কনসেপ্ট করতে পারে ম্যাম? রোহির কথায় ডক্টর সাবিনা কিছুটা সন্দেহ ভরা চোখে বললেন, কিভাবে কনসেপ্ট করতে পারে সেটা তুমি নিজেই জানো। আর তোমার ভাষ্য মতে তুমি বিয়ে করেনি, এমনকি তুমি কোনো পুরুষের সাথে এন্টিমেটও হওনি। কিন্তু আমি তোমার ভার্জিনিটি চেক করেও আশানুরূপ তেমন ফল পেলাম না। তাহলে আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি কোনো পুরুষের সান্নিধ্যে যাওনি? আর এটা কোনো ভূত প্রেতেরও কাজ নয় যে রাতে ঘুমের মাঝে তোমাকে সে প্রেগনেন্ট বানিয়ে চলে যাবে। তাছাড়া বর্তমান জেনারেশনের ছেলে মেয়েদেরকে আমি একদমই বিশ্বাস করি না। আপনি কি বোঝাতে চাইছেন যে আমি প্রেম করে আমার বয়ফ্রেন্ডের সাথে ইন্টিমেট হয়েছি? আপনারা আরও রোগীকে সান্ত্বনা দিবেন এবং ভালোভাবে জানার চেষ্টা করবেন যে এটা কেন হলো। কিন্তু আপনারা তা না করে উল্টো পেশেন্টকে ইনসাল্ট করছেন। আপনার মতো এরকম নিচু মানসিকতার ডাক্তারের কাছে আমার আশাটাই ভুল হয়েছে। এ বলেই অনেকটা রাগান্বিত ভঙ্গিতে হুড়মুড় করে ডক্টর সাবিনার রুম থেকে বের হয়ে গেল রুহি। একদিকে তার যেমন প্রচন্ড রাগ হচ্ছে, অন্যদিকে সে অনাকাঙ্ক্ষিত বিষয়টির কারণে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছে। রুহির সম্পর্কে বলতে গেলে বর্তমানে সে একা একটি ফ্ল্যাটে বাস করছে। গত 1 মাস আগে রুহির বাবা মা কানাডায় রুহির বড় বোন মিহির কাছে থাকার উদ্দেশ্যে কয়েক মাসের জন্য সেখানে পাড়ি জমান। যদিও তারা রুহিকেও সাথে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু রুহি তার বন্ধু বান্ধব এবং ভার্সিটির কারণে যেতে একদমই রাজি ছিল না। ফলস্বরূপ রুহির বাবা মাও আর এ নিয়ে বেশি জোরাজুরি করেননি, কারণ তারা খুব ভালো করে জানেন রুহি মেয়ে হলেও সাহসিকতার দিক থেকে ছেলেদের তুলনায় কোনো অংশে কম নয়। গত 2-3 দিন যাবৎ রুহি তার শরীরে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করে, যেটা একজন গর্ভবতী মহিলার প্রারম্ভিক লক্ষণ। রুহি জীববিদ্যা নিয়ে পড়ার কারণে মেয়েদের শরীরের কোন সময় কি পরিবর্তন হয় সেটা খুব ভালো করেই অবলোকন করতে পারে। বিগত 2 দিন যাবৎ কেন যেন রুহির খাবারে অরুচি এবং বমি বমি ভাব আসতে থাকে। প্রথম দিকে এটিকে গ্যাসের সমস্যা বলে উড়িয়ে দিলেও যখন বিষয়টিকে একটু গভীরভাবে সে নেয়, তখন আর এক মুহূর্ত দেরি না করে আলট্রাসনোগ্রাম টেস্ট দেয়। কিন্তু ডক্টর সাবিনা যখন রুহির রিপোর্ট দেখে বলেন যে সে কনসেপ্ট করেছে, তখন যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। কারণ রুহি জোর গলায় বলতে পারবে যে সে কখনোই কোনো পুরুষের সাথে ইন্টিমেট হয়নি। এমনকি তার বয়ফ্রেন্ড নোমানের সাথেও সে হাত ধরা পর্যন্তই ক্ষান্ত ছিল। তাহলে এসব ঘটনা কেন ঘটছে তার সাথে? রুহি ডক্টর সাবিনার চেম্বার থেকে বের হয়ে ওর বেস্ট ফ্রেন্ড লোনাকে কল দেয়। রুহির জীবনে যত গোপনীয় কথা এবং মনের কথা আছে তার সবকিছুই সে এই একজনের নিকটে শেয়ার করে। লোনাকে রুহি কখনোই ফ্রেন্ড ভাবেনি, বরং সে নিজের বোনের থেকেও বেশি ভেবে এসেছে। এর কারণটা খুব সাধারণ, কারণ লোনাকে যদি কোনো সমস্যার কথা শেয়ার করা হয়, তবে সেটি শুধরানোর জন্য সে কোনো না কোনো একটি উপায় রুহিকে বলবে। রমনা বটমূলের একটি ব্রেঞ্চে বসা লোনার জন্য অপেক্ষা করছে সে। সাথে সাথে তার মনের মধ্যে এক অজানা ঝড়ের আবির্ভাব ঘটেছে। কারণ ওর বাবা মা যদি জানতে পারে যে সে বিয়ে ছাড়াই প্রেগনেন্ট হয়েছে, তবে আর তাদের সামনে সে কোনোদিনও মুখ দেখাতে পারবে না। আর তাছাড়া নোমান ছেলেটা তাকে অনেক ভালোবাসে, এমনকি সেও তাকে ভালোবাসে। কিন্তু এমন ঘটনা শোনার পর সে কি আদৌ তার সাথে থাকবে? আচমকায় কাঁধে কারো স্পর্শ পেয়ে রুহি চমকে উঠল। ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে সে পিছনে তাকাতেই দেখতে পায় লুনা এসে গেছে। রুহি লুনাকে দেখে নিজের চোখের অশ্রু মোছার বৃথা চেষ্টা করে সে লুনাকে বুঝতে বলে। এদিকে লুনা নিজের একমাত্র বেস্ট ফ্রেন্ডের চোখে অশ্রু দেখে কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি রে, তুই কাঁদছিস কেন? নোমান কিছু বলেছে? লুনার কথা শুনে এবার রুহি আর নিজের আবেগকে প্রশমিত করতে পারল না, বরং হু হু করে কেঁদে দিল। ওর কান্না দেখে লুনা এক প্রকার ধরে নিয়েছিল যে নোমানের সাথে হয়তো কোনো ঝামেলা হয়েছে। তাই সে রুহিকে কাঁদতে দিয়ে বেশ কিছুক্ষণ স্থির হয়ে রইল। কারণ লুনার ধারণা, কান্না করলে নিজের মনে গেঁথে থাকা কষ্টগুলো কিছুটা হলেও হালকা হয়। রুহি কিছুটা শান্ত হবার অন্তর লুনা ওর কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করলো, নোমানের সাথে কি হয়েছে বল। ও যদি তোকে কিছু বলে থাকে তাহলে ওর খবর আছে আজ। রুহি কিছুটা শান্ত এবং ভাঙা গলায় উত্তর দিল, নোমানের সাথে কিছুই হয়নি। লুনা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তাহলে কি হয়েছে? আমি প্রেগনেন্ট। লুনা হতভম্ব দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলে উঠল, মানে কি বলছিস সেটা? অতপর এক এক করে এই কয়েকদিনের কথা লুনাকে সে খুলে বলল। লুনায় এসব কথা শুনে সহসায় অবাক করে জিজ্ঞেস করলো, এটা কিভাবে সম্ভব? আর আমি জানি তুই একটাও মিথ্যে বলছিস না,
কারণ তুই আমাকে মিথ্যে বলতেই পারিস না। তাই বলে এরকম ঘটনা কিভাবে ঘটতে পারে? জানি না দোস্ত। আমি এখন কি থেকে কি করব কিছুই বুঝতে পারছি না। বাবা-মা যদি এসব ঘটনা শুনে, তবে তারা কখনোই আমাকে বিশ্বাস করবে না। উল্টো আমাকেই দোষারোপ করবে। আচ্ছা, তুই কি শুধু এক জায়গাতেই টেস্ট করেছিলি? অনেক সময় ভুল রিপোর্টও আসে। না, গতকালও আমি অন্য জায়গাতে টেস্ট দিয়েছিলাম। সেখানে এমন রিপোর্ট আসাতে নিজের সন্দেহ দূর করতে আজ আবার টেস্ট দিই। কিন্তু ২ জায়গায় তো আর ভুল হবে না, তাই না? হুম, তাও ঠিক বলেছিস। আচ্ছা, তুই মনে করে দেখ তো, তুই কারো সাথে লুনার কথা সম্পূর্ণ শেষ হওয়ার আগে রোহিত কিছুটা আক্রোশ কণ্ঠে বলে উঠল, তুই আমাকে এখন খারাপ ভাবা শুরু করে দিয়েছিস। আচ্ছা, তোর কি কখনো বিশ্বাস হয় যে আমি এরকম কাজ করব? লুনা কিছুটা ইতস্ত ভঙ্গিতে বলল, আরে না না, আমি সেটা বোঝাতে চাইনি। আসলে এরকমটা তো অলৌকিকভাবে হওয়া সম্ভব না, তাই না? হয়তো তোর অজান্তেই কেউ তোর সাথে খারাপ কিছু করতে পারে, সেটাই বললাম আর কি। লোনার কথায় এবার রুহি কিছুটা ভাবান্তরে পড়ে গেল। এভাবে কিছুক্ষণ থাকার পর আচমকাই রুহি বলে উঠল, তোকে একটা কথা বলতে চাই, যেটা এ কদিন আমি বলিনি। বল। আসলে বাবা মা যাওয়ার পর একদিন রাতে আমি ঘুমানোর সময় খারাপ কিছু অনুভব করি, কিন্তু আমার তখন একদমই চেতনা ছিল না। সকালে উঠে তলপেটে ব্যথা অনুভব করি, এমনকি বিছানাতেও কিছুটা রক্ত লেগেছিল। আমি এগুলোকে তখন পিরিয়ডের সমস্যা ভেবে আর পাত্তা দিইনি। কিন্তু এরপর থেকে আমি প্রতিদিন সকালে উঠলেই বেশ অস্বস্তি অনুভব করি। কিন্তু এমনটা কেন হয় আমি জানি না। লুনা এবার কিছুটা তীক্ষ্ণ দৃষ্টিতে রোহির দিকে তাকিয়ে বলে উঠল, তার মানে ওটাই আসল কাহিনী ছিল? আমার যতটুকু ধারণা, কারণের বাহিরে আর কোনো কারণই নেই তোর এই পরিস্থিতি হওয়ার পেছনে। আচ্ছা, আজ থেকে আমি তোর সাথে ঘুমাবো। আর একটি কথা, যেহেতু তোর এমন পরিস্থিতি হয়ে গেছে, তাই এখন তোর উচিত ভ্রূণটা নষ্ট করে ফেলা। এখন তুই বাসায় যা। আমি আমার বাসা থেকে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে সন্ধ্যার দিকে আসবো তোর বাসাতে। রুহি লুনার কথায় নিজের মনকে কিছুটা সান্ত্বনা দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। সে জানে এখন হাজারো চেষ্টা করলেও নিজের সতীত্ব আর ফিরে পাবে না। তবে তার খুব করে মন চাইছে যে তার সাথে এই খারাপ কাজটি যেই করেছে তাকে উপযুক্ত শাস্তিটা দিতেই হবে, নয়তো তার বেঁচে থাকাটাই দায় হয়ে যাবে। কারণ এসব ঘটনায় এমনিতেও বেশি দিন লুকায়িত থাকে না, বরং একদিন না একদিন তাকে কলঙ্কিনী উপাধিতে ভূষিত হতেই হবে। বিকালে যখন রুহি মনের কষ্টগুলোকে হালকা করার জন্য ছাদে উঠে বাতাসের শীতল ছোঁয়া এবং প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করছিল, ঠিক তখনই পেছন থেকে কেউ তাকে ডাক দেয়। পেছনে ফিরতে সে দেখতে পায় বাড়িওয়ালার ছোট ছেলে শিহাব বেয়ে হাসি মাখা মুখে দাঁড়িয়ে আছে। ছেলেটির গুণাগুণ সম্পর্কে যতই বলা হবে ততই যেন কম হয়ে যাবে, কারণ সে অন্যান্য বাড়িওয়ালার ছেলেদের মতো অতটা অশিক্ষিত কিংবা বেয়াদব টাইপের নয়। বরং সে যুক্তরাষ্ট্রের একটি নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে বর্তমানে দেশের একটি বড়সড় কোম্পানির উচ্চ পদস্থ একজন অফিসার হিসেবে কর্মরত আছে। রুহি খুব ভালো করে জানে শিহাব তাকে পছন্দ করে, কিন্তু কখনো সেটা বলার সাহস পায়নি। তবে ছাদে আসলে মাঝে মধ্যে তার সাথে কৌশলাদি বিনিময় করে। রুহি ওতে রাগ না করে হাসি মুখে তার সাথে কথা বলে। কিন্তু সিহাব যতটাই ভালো ঠিক ততটাই খারাপ ওর বড় ভাই সাগর। কারণ যত প্রকারের নেশা এবং মারপিট আছে সবগুলোই যেন প্রভু ওই সাগরের মধ্যে দিয়ে রেখেছেন। তাই সে একদমই সাগরকে পছন্দ করে না। এসব ভাবতেই সিহাব হাসি মুখে রুহিকে জিজ্ঞেস করে, কি হলো, আপনার মনটা তো আজ বেশ খারাপ মনে হচ্ছে। রুহি ব্যর্থ হাসির চেষ্টা করে বলল, না, এমনিতেই আর কি। আসলে বাবা মা পাশে নেই তো, তাই একটু আধটু মন খারাপ। ও আচ্ছা। এভাবেই অনেকক্ষণ যাবৎ দুজন কথা বলার পর অন্তর মাগরিবের আজান দিয়ে দেয়। রুহি সিহাবের কাছ থেকে বিদায় নিয়ে নিজের রুমে চলে আসে। সন্ধ্যার কিছুক্ষণ পরেই লোনা রুহিদের ফ্ল্যাটের দরজায় কলিং বেল বাজিয়ে নক করতেই রুহি দরজা খুলে কিছুটা উজ্জ্বল মুখায়ব নিয়ে লুনাকে ভেতরে প্রবেশ করতে বলে। লুনা ভেতরে প্রবেশ করতেই কেমন যেন তার মাথাটা কয়েকবার চক্কর দেয়। সে বুঝতে পারে না এমনটা তার সাথে কেন হচ্ছে। তবে সে ঘ্রাণ ইন্দ্রিয় থেকে এক অজানা গন্ধ অনুভব করে। কিছুটা কৌতূহল হয়ে সে রুহিকে জিজ্ঞেস করে, দোস্ত, তোর বাসায় কেমন যেন একটা গন্ধ পাচ্ছি। কিসের গন্ধ? বুঝতেছি না। হয়তো তুই এর গন্ধের মাঝে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছিস, তাই আলাপ পাচ্ছিস না। যাই হোক, বেডরুমে চল। আর আজ আমার জন্য কি রান্না করেছিস? রুহি কিছুটা মুচকি এসে বলে, সেটা কি আর বলতে হয়, তোর পছন্দের পাস্তা রান্না করেছি।
ও নো! তাহলে আজ সে লেভেলের পার্টি হবে। চল। এভাবে ২ বান্ধবী বেশ গল্পগুজব করতে করতে রাত ২টার বেশি বেজে যায়। তাদের গল্পের ঠেলায় কখন যে ২টা বেজে গেছে সে বিষয়ে তাদের খেয়ালই নেই। লুনার বেশ ঘুম পাওয়াতে সে রুহিকে বলে উঠল, দোস্ত, অনেক রাত হয়েছে, এবার ঘুমাবো। কাল সকালে আবার কথা হবে। রুহি লুনার কথায় সায় দিয়ে ঘরের যাবতীয় টুকটাক কাজ ছেড়ে সেও লুনার সাথে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। রাতে হঠাৎই লুনা খারাপ কিছু একটা অনুভব করে, কিন্তু সে হাতটি নাড়ানোর শক্তি তো দূরের কথা, চোখ নাড়ানোর মতো শক্তি যেন পাচ্ছে না। মনে হচ্ছে তার সম্পূর্ণ শরীর কেউ যেন অবশ করে দিয়েছে। সকালে ঘুম থেকে উঠতেই লুনা অকস্মাৎ এক চিৎকার দিয়ে ওঠে। লুনার চিৎকার শুনে রুহি ঘুম থেকে হুড়মুড়ে উঠতেই বিছানার দৃশ্য দেখে সে হতভম্ব হয়ে যায়। এ কি! বিছানায় তো রক্ত লেগে আছে। তার মানে রুহিকে বাঁচাতে গিয়ে লুনা এসে একই ফাঁদে পড়ে বলির পাঠা হয়ে গেল। লুনা মুহূর্তেই বিছানার কাঁথাটা নিজের সাথে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। মনে হচ্ছে সেই কাঁথাতে নিজের অপবিত্র শরীরটিকে কারো কাছ থেকে লুকাতে চাইছে। অপরদিকে রুহি কিছু বলার আগেই ভাষ্য যেন হারিয়ে ফেলেছে। কারণ এই মুহূর্তে সে লুনাকে কি বলেই বা সান্ত্বনা দেবে? সব দোষ তো তার নিজেরই। সে যদি লুনাকে এসব ব্যাপারে কোনো কিছু শেয়ার না করত, তাহলে লুনাও আর তার বাড়িতে আসতো না, এবং তার সাথে ঘটা নিকৃষ্ট কাজের ভাগিদারও সে হতো না। এসব ভেবে রুহির চোখ দিয়েও অজান্তে পানি চলে আসে। কিছুক্ষণ এভাবে স্থির থাকার অন্তর হঠাৎই রুহি লুনার হাতটি ধরে অনেকটা অসহায় হয়ে বলল, দোস্ত, আমার ঘটনায় যে আজ তোর সাথে ঘটবে, এটা জানলে আমি কোনোদিনও আমার বাসায় তোকে ঢুকতে দিতাম না। বিশ্বাস কর। এ বলে রুহিও নিজের মাথাটি লুনার সামনে নুয়ে ফেলে হু হু করে কেঁদে দিল। জবাবে লুনা কিছুই বলল না। কিন্তু বেশ কিছুক্ষণ চলে যাবার পর সে নিজের মুখখানা বেশ কঠিন করে এবং ডান হাত দিয়ে অশ্রুজলের অবশিষ্টাংশ মুছে ফেলে বলে উঠল, যা হওয়ার হয়েছে। এখন আমি চাইলেও নিজের সতীত্বকে আর ফিরে পাবো না। কিন্তু যে তোর সাথে এবং আমার সাথে এরকম একটি কাজ ঘটিয়েছে, তাকে আমি এক মুহূর্তের জন্য ছাড়বো না। রুহি কিছুটা অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি করবি তুই? আর এই নিয়ে যদি আমরা বেশি বাড়াবাড়ি করতে যাই, তবে লোকেরা উল্টো আমাদেরই খারাপ বলে তুচ্ছ তাচ্ছিল্য করবে। আর আমার বাবা মায়ের কানে যদি এসব ঘটনা যায়, তাহলে আমি কিভাবে তাদের সামনে মুখ দেখাবো বলতো? আমি এখন থেকে মনের মধ্যে গেঁথে রেখেছি, যদি বাবা মা আমার ব্যাপারে এসব জানতে পারে, তাহলে সেদিন আমি সুসাইড করব। তাই বলে কি আমরা চুপ করে থাকবো? এই নরপশুর বাচ্চা আমাদের অজান্তেই আমাদের নিয়ে খেলছে। প্লিজ, যতই যাই করুক, তুই এসব কিছু কারো কাছে প্রকাশ করিস না। হয়তো আমরা নিজেদের সতীত্ব হারিয়ে সুখে আছি, কিন্তু মানুষের মুখে মুখে যখন এসব কথা শুনবো, তখন বাঁচার অবশিষ্ট অবলম্বনটুকু আমি হারিয়ে ফেলবো। রুহির কথায় লুনার মনে বেশ জেদ চেপে আসলেও সে বেশিক্ষণ চুপ করে থাকলো। আচমকা লুনা বলে উঠল, রুহি, আমি জানি এসব কিছু প্রকাশ করলে আমাদেরই ক্ষতি, তবু ওই নরপশুকে আমি ছাড়বো না। আরও আমাদের নিয়ে অন্ধকারে যেভাবে খেলছে, আমরাও ঠিক একইভাবে ওর সাথে খেলবো। কিভাবে? জানি না। কিন্তু আমার কাজিন ফাহিম ভাই আমাকে যেভাবে হোক সাহায্য করবেন। তিনি পিবিআইয়ের একজন কর্মকর্তা। কিন্তু ওনাকে এসব জানানো কি ঠিক হবে? আর কোনো উপায় নেই বোন। যদি নিজের ইজ্জতহানির বিচার নিতে চাস, তবে ওনার মতো বিশ্বস্ত ব্যতীত সাহায্য করার মতো আর কাউকে খুঁজে পাবো না। তোকে তো আমি আগেও বলেছিলাম, ফাহিম ভাইয়াকে আমি ছোটবেলা থেকেই পছন্দ করি। তিনি আর কিছু হোক, সাহায্য ব্যতীত আমাদের কোনো ক্ষতি করবেন না। এই ভরসাটুকু আমি তার প্রতি চোখ বন্ধ করে রাখতে পারি। লোনার কথায় রুহি কিছুটা আশ্বস্ত হয়ে জিজ্ঞেস করলো, কিন্তু তাকে এসব ঘটনা কিভাবে জানাবি? সেটা আমি বুঝবো। এখন তোর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাহিরে চল। আর একমাত্র আমরা এই নরপশুর আস্তানায় থাকবো না। লোনার কথা মতো রুহি নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে বাহিরের উদ্দেশ্যে রওনা দিল। সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎই বাড়িওয়ালার বড় ছেলে সাগর তাদেরকে পথ আটকে দাঁড়ায়। রুহি সাগরকে এড়িয়ে নিচে নামার চেষ্টা করেও ব্যর্থ হলো। কিছুটা রাগান্বিত ভঙ্গিতে রুহি বলে উঠল, কি সমস্যা আপনার? আচ্ছা, তুমি আমাকে দেখলে এত রাগ করো কেন বলো তো? সত্যি বলতে তোমার ওই রাগমাখা চেহারাতেই তোমাকে খুব ভালো লাগে। এসব ফালতু কথা বাদ দিয়ে সিঁড়ি ছাড়ুন। আহা জানো, এরকম কেন করো? আমি কিন্তু আঙ্কেলকে সব জানিয়ে দেব। রুহির মুখে এমন কথা শুনে কিছুটা ভয় পেয়েই সাগর পথ ছেড়ে দিয়ে পুনরায় শয়তানি হাসি মাখা মুখে বলল, তুমি ভেবো না যে বাবার ভয়ে আমি তোমার পথ ছেড়েছি। আমি কাউকে ভয় পা না। গুন্ডা বদমাইশদের ভয় থাকলে তো তারা ভয় পাবে, তাই না?
এই বলে অনেকটা হুড়মুড় করে লুনাকে নিয়ে সিঁড়ি থেকে নিচে গেল রুহি। কথাটি সাগরের গায়ে লাগলেও সে প্রত্যুত্তর আর কিছু বলল না। রুহি জায়গাতে যদি অন্য কেউ থাকতো, তবে এখন সে ঠিকই তার এক পা ভেঙে সিঁড়িতে নিচে ফেলে দিত। কিন্তু রুহির সাথে সে এরকমটা কখনোই করতে পারবে না। কারণ মেয়েটিকে দেখলেই তার মনটা অজানা এক ভালোবাসার ছোঁয়ায় আনন্দিত হয়ে ওঠে। ইতিমধ্যে লুনাকে নিয়ে রুহি সেই ডক্টর সাবিনার চেম্বারে দেখা করতে আসে। সেদিনের কথাগুলো রুহির মনে চরম আঘাত করলেও সে চাইছিল না তার এই বিষয়টা আর কেউ জানুক। তাই পুনরায় সে তার চেম্বারেই উপস্থিত হয়। ডক্টর সাবিনা রুহিকে দেখেও কিছু না বলেই তার সামনে থাকা একটি বইয়ের দিকে নজর দেয়। মনে হচ্ছে এই মুহূর্তে রুহির চেয়েও তার সামনে থাকা বইটিতে চোখ বোলানোটা অতীব গুরুত্বপূর্ণ। রুহি বিষয়টি বুঝতে পেরে বেশ ইতস্ত ভঙ্গিতে বলল, আসলে ম্যাম, ওই দিনের কথাগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মূলত আচমকা এভাবে নিজের প্রেগনেন্ট হবার কথা শুনবো তা আমি কখনোই ভাবিনি। তাই মাথাটাও তখন বেশ গরম ছিল। রুহির কথায় ডক্টর সাবিনা ওর দিকে চোখ ফিরিয়ে তিনিও কিছুটা লজ্জা নিয়ে উত্তর দিলেন, হুম, কিন্তু আমারও প্রথমে তোমার সম্পর্কে কিছু না জেনে ওভাবে কমেন্ট করা ঠিক হয়নি। সে কারণে আমিও আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, এখন কিভাবে সাহায্য করতে পারি বলো? জি ম্যাম, আসলে আমি ভ্রূণটা নষ্ট করতে চাচ্ছিলাম। এখন কিভাবে কি করতে হবে যদি বলতেন আর কি। হুম, তবে তোমার অ্যাবর্শন করার প্রয়োজন নেই, কারণ ভ্রূণের বয়স বেশি দিন হয়নি। তোমাকে আমি একটি ঔষধ লিখে দিচ্ছি, সেটা গ্রহণ করলেই ভ্রূণটা নষ্ট হয়ে এমনিতেই পড়ে যাবে। ডক্টর সাবিনের কথায় রুহির মুখে বেশ খানিকটা উজ্জ্বল হাসি ফুটে উঠল। কারণ সে ভালো করে জানে অ্যাবর্শন করানোর কষ্টটা কতটা প্রখর হতে পারে। অনেক সময় ভুলবশত কোথাও আঘাত লাগলে মারা যাওয়ারও আশঙ্কা থাকে। কিন্তু সে যে সব ঝামেলা ছাড়াই ভ্রূণটা নষ্ট করতে পারবে, এর থেকে খুশির সংবাদ এই পরিস্থিতি আর কি বা থাকতে পারে। অতঃপর ডক্টর সাবিনার চেম্বার থেকে প্রেসক্রিপশন নিয়ে রুহি আর লুনা বের হয়ে যায়। বাহিরে বের হয়ে লুনা ফাহিমকে কল দিয়ে জরুরি ভিত্তিতে বিপদের কথা বলে রমনা বটমূলে দেখা করতে বলে। সচরাচর লুনা এতটা প্রয়োজনের খাতিরে ফাহিমকে কখনোই তলব করেনি। তাই ফাহিমও বিষয়টিকে আমলে নিয়ে অফিসের কাজকর্ম রেখে রমনার উদ্দেশ্যে রওনা দেয়। আর এদিকে রুহি আর লুনা দুজনেই ভাবনার জগতে পড়ে গিয়েছে যে এসব কথা ফাহিমকে তারা কিভাবে শেয়ার করবে। এটি এতটাই স্পর্শকাতর বিষয় যে হুট করেই তাকে বলা যাবে না। তার সে কি এসব শোনার পর আদৌ তাদের সাহায্য করবে নাকি তুচ্ছ তাচ্ছিল্য করে সবার কাছে এই ঘটনা প্রকাশ করে দিবে। কিন্তু লুনার মন বলছে সে তো অন্তত নিজের ছোট বোন হিসেবেও আমাকে সাহায্য করার কথা। আচমকাই পেছন থেকে একটি পুরুষ কণ্ঠের ডাক শুনে রুহি আর লুনা ভয়ে হকচকিয়ে উঠল। দুজন পিছনে ফিরে তাকাতেই লুনা ফাহিমকে দেখে ব্রেঞ্চে তাদের একপাশে বসতে দিল। রুহি কোনো এক লজ্জার রেশ ধরে ফাহিমের নিকট থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। ফাহিম বিষয়টি বুঝতে পেরেও তেমন কিছু বলল না এই বিষয়ে। কি রে, এত তাড়াহুড়ো করে তলব করেছিস কেন? তোর জন্য অফিসের কাজও সম্পূর্ণ করতে আসতে পারিনি। আসলে ভাইয়া, আমরা দুজন খুব বড় একটা বিপদে পড়েছি। আর এই বিপদ থেকে তুমি ব্যতীত আর কেউ আমাদের বাঁচাতে পারবে না। হুম, বিপদের সময় তো আমাকে সবার কাজে লাগে। আর এমনিতেও তো কেউ একটি খোঁজ খবরও নেয় না। ফাহিমের কথা শুনে লুনা নিজের মুখে কুলু পেটে নিল। অথচ অন্যদিন হলে ঠিকই উক্ত কথার প্রত্যুত্তরে উল্টো ফাহিমকে দুটো কথা শুনিয়ে দিত। লুনার এভাবে চুপ হয়ে যাওয়াতে ফাহিমের মনেও কিছুটা কড়া নাড়ে। সে ভাবছে বিষয়টি সিরিয়াস না হলে এরকম ভাবে তো লুনা চুপ হয়ে যাওয়ার কথা নয়। তাই সে হাসি মাখা মুখে লুনার উদ্দেশ্যে বলে উঠল, আরে মজা করেছি। ইদানিং তো দেখছি তুই মজাটাও বুঝিস না। আচ্ছা, তোকে যদি আমি হেল্প না করি তাহলে কাকে করব বলতো? এখন কি হয়েছে পুরোটা খুলে বল। ফাহিমের কথা শুনে লুনা অকস্মাৎ কেঁদে দিল। এমনকি লুনার কান্না দেখে রোহিত চোখেও খানিকটা জল চলে আসলেও সে কোনোভাবে সেটা লুকিয়ে ফেলল। ফাহিম লুনার কান্না দেখে কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আরে কাঁদছিস কেন? সবকিছু খুলে না বলে আমি সাহায্য করব কিভাবে? লুনা কান্নামাখা স্বরে বলল, একটি ছেলে আমাদের দুজনের সাথে অনেক খারাপ কিছু করেছে। ফাহিম লুনার কথায় হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, মানে কোন ছেলে? অতঃপর লুনা এক এক করে শুরু থেকে ঘটে যাওয়া সকল ঘটনার বিস্তারিত ফাহিমকে খুলে বলল। এমনকি রুহির কনসিভ করার বিষয়টিও বাদ রাখল না। যখন রুহির বিষয়টি লুনা ফাহিমের নিকট বলছিল, তখন লজ্জার কারণে রুহি দুহাত চেপে ধরে হেঁচকি তুলে কান্না করছিল। এসব ঘটনা শুনে রাগ ও উত্তেজনায় ফাহিমের হাত পা যেন মৃগী রোগীর ন্যায় কাঁপছিল।
সে এই মুহূর্তে কি করবে তা যেন তার ভাবনাতে আসে না। ঘটনা বলার সমাপ্তিতে সবাই কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল। হঠাৎই ফাহিম বলে উঠল, যা হওয়ার হয়ে গেছে। এখন তোদেরকে যেহেতু ওই পশু খাবার বানিয়ে ভক্ষণ করেছে, তাই পুনরায় আবারও তোদেরকে খাবার হতে হবে। কথায় আছে টোপহীন বড়শিতে মাছ ওঠে না। কি করতে হবে এখন আমাদের? সেই বাসাতে চল। আমিও যাব তোদের সাথে। আমার ধারণা এটা বাহিরের কোনো মানুষের দ্বারা করা সম্ভব নয়। ওই বিল্ডিং এর ভেতরে কারো কাজ হয়তো। রুহিয়া লুনা ফাহিমকে নিয়ে রুহিদের বাসায় প্রবেশ করলো, কিন্তু দরজা দিয়ে রুমে প্রবেশ করতেই ফাহিমের মাথাটা কয়েকবার চক্কর দিল বোধ হয়। গন্ধটা তার খুব চেনা চেনা লাগছে, তবে সে কোনোভাবেই মনে করতে পারছে না। তবু এসবে আর তোয়াক্কা না করে সে পুরো রুমটা ঘুরে ঘুরে কয়েকবার দেখে নিল, কিন্তু সে মাথা চক্কর দেওয়ার গন্ধটি ব্যতীত সন্দেহজনক আর কিছুই খুঁজে পেল না। তার মানে আসামি খুবই চালাক। আমি চাইলে তোদের থেকে ডিএনএ নিয়ে শালাকে চিহ্নিত করতে পারি, কিন্তু এতে বহু ঝামেলা হবে আর প্রকাশ হয়ে যাওয়ার একটি আশঙ্কা থেকে যায়। তাই অন্য উপায় অবলম্বন করতে হবে। ভাইয়া যেভাবে হোক আমরা ওকে নিজ হাতে মাটি চাপা দিতে চাই। তুমি কিছু একটা করো। হুম। আপাতত আমি তোদের রুমে একটি সিসি ক্যামেরা লাগিয়ে দিচ্ছি। আমার ধারণা ওর যেহেতু সাহস অনেক বেড়ে গেছে, তাহলে এখন থেকে ও প্রতিদিন রাতে তোদের কাছে আসবে। আর তোরা রাতে কোনোভাবেই ঘুমাবি না। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। প্রায় 2 ঘন্টা যাবৎ অনেক হুড়াহুড়ি করার পর ফাহিম রুহির বেডরুমে একটু ওয়্যারলেস সুবিধাওয়ালা ওয়েব ক্যামেরা লাগিয়ে দিল, যেটা দিয়ে ফাহিম নিজেও দূর থেকে কানেক্ট থাকতে পারবে। অতপর সবকিছু প্ল্যান মাফিক ওদেরকে বুঝিয়ে দিয়ে ফাহিম বিদায় নেওয়ার সময় বলল, আমি আশেপাশেই থাকবো, তোরা চিন্তা করিস না। ক্যামেরায় কোনো কিছু দেখা মাত্রই আমি ছুটে আসব। ফাহিমের কথায় দুজন বেশ আশ্বস্ত হয়ে তাকে বিদায় দিল। রাত 2টা বেজে গেছে, কিন্তু এখনো লুনা কিংবা রুহি কারো চোখে ঘুম নেই। দুজনেই বসে বসে গল্প করে নিজেদের হাতে থাকা সময়টুকু কাটানোর চেষ্টা করছে, আর সেই নরপশুর অপেক্ষায় বসে আছে। আর এদিকে ফাহিমেও রুহিদের বাসার পাশেই একটি হোটেলে রাত্রি যাপন করছে আর ক্যামেরার দিকে চোখ রাখছে। ফাহিম প্রায় 2 ঘন্টা যাবৎ ক্যামেরার সামনে বসে থেকেও আশানুরূপ তেমন কিছু দেখতে পেল না, শুধুমাত্র রুহি আর লুনার কথোপকথন ব্যথিত। হঠাৎই ফাহিমের প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার চাপ ওঠে, তাই সে ক্যামেরা ছেড়ে ওয়াশরুমের উদ্দেশ্যে রওনা দিল। প্রায় 5 মিনিট পর ওয়াশরুম থেকে চলে আসতেই সে যখন নিজের মোবাইলে থাকা ফুটেজের দিকে তাকায়, তখনই হতভম্ব হয়ে যায়। এ কি! ফুটেজের দৃশ্য তো সম্পূর্ণ অন্ধকারে ছেয়ে গেছে, অথচ এই ক্যামেরার ফুটেজ তো অন্ধকারে স্পষ্ট দেখার কথা। বেশ কিছুক্ষণ মোবাইল থেকে সেটিং ওলটপালট করেও ফুটেজের কোনো পরিবর্তন দেখা গেল না। আচমকায় ফাহিমের মাথায় এক নতুন চিন্তার আবির্ভাব ঘটল। তার মানে ওই ব্যাটা তার ক্যামেরার সিস্টেম হ্যাক করে নিয়েছে। এসব ভেবেই সে আর এক মুহূর্ত দেরি না করে হোটেল থেকে দৌড়ে বেরিয়ে গেল। নিজের সর্বস্ব দিয়ে ফাহিম দৌড়াচ্ছে রুহির বাসার উদ্দেশ্যে। সে কি আদৌ পারবে সেই মুখোশধারী নরপশুরকে ধরতে এবং রুহি আর লুনাকে বাঁচাতে? এদিকে রুহি আর লুনা যখন বেডরুমে এসে গল্প করছিল, ঠিক তখনই জানালার ওপাশে কারো ছায়া দেখতে পায়। দুজন বেশ ভয় পেয়ে একে অপরের খুব কাছাকাছি চলে আসে। লুনা কিছুটা ভয়ার্ত গলায় বলে ওঠে, কে ওখানে? কিন্তু প্রত্যুত্তরে তারা কোনো শব্দই শুনতে পায় না সেই ছায়ার নিকট থেকে। অকস্মাৎ জানালা থেকে সেই ছায়াটি একটি হাত ওদের দিকে এগিয়ে দিয়ে সেটির হাতে থাকা একটি বোতল থেকে ওদের সম্মুখে কিছু স্প্রে করা হয়। স্প্রেতে থাকা গ্যাসের প্রকোপে রুহি আর লুনা দুজনেই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে ফাহিম প্রায় 5 মিনিট অন্তর রুহিদের বিল্ডিং এর সামনে উপস্থিত হতেই দেখতে পায় বিল্ডিংটির মেইন যে লোহার গেট, সেটার ভিতর থেকে তালা দেওয়া। ফাহিম নিজের বোকামির কারণে নিজে কয়েকবার মাথার চুল ছেঁড়ার ব্যর্থ চেষ্টা করে, কারণ তখন ওর মনেই ছিল না যে এসব বড়সড় বিল্ডিংগুলোর মেইন গেট রাত 12টার পর বন্ধ করে দেওয়া হয়। ফাহিম বেশ কিছুক্ষণ যাবৎ ভেতরে থাকা দারোয়ানকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ পেল না। হয়তো শালায় জম্পেশ এক ঘুম দিয়েছে। তাই সে দারোয়ানের আশায় আর বসে না থেকে বিল্ডিং এর ভেতরে ঢোকার পথ খুঁজতে থাকে। কিন্তু সেটির চারপাশে এতটাই বড় বড় দেওয়াল যে তার পার হয়ে বিল্ডিং এর ভেতরে প্রবেশ করা এক অসম্ভব ব্যাপারই বলা চলে। আর তাছাড়া বিল্ডিং এর দেয়ালের উপরের দিকটা শিকের সাহায্যে বিল্ডিং এর সাথে এমনভাবে জয়েন করা যে ভেতরে ঢোকারও কোনো পথ নেই। ফাহিম বাড়িওয়ালাকে মনে মনে গালি দিয়ে বলছে, শালা, এত সিকিউরিট করে বিল্ডিং বানানোর কি দরকার ছিল তোর? তবু এইসব চিন্তা বাদ দিয়ে প্রায় আধ ঘন্টার মতো বিল্ডিং এর চারপাশে ঘোরাঘুরি করার পরই
হঠাৎ সে পেছনের দিকের একটি জায়গাতে বিল্ডিং এর ভেতরে ঢোকার পথ দেখতে পায়। তবে সেটা এতটাই উঁচু যে সে যদি লাফও দেয় তবুও নাগাল পাওয়া দুষ্কর। ফলে আশেপাশে কোনো দড়ি জাতীয় কিছু খুঁজতে থাকে, যাতে সে কোনো মতে ওই শূন্যস্থান দিয়ে বিল্ডিং এর ভিতর প্রবেশ করতে পারে। এই মধ্যরাতে রাস্তার কুকুরগুলো বেশ ভয়ঙ্করভাবে ডাকাডাকি করছে, কিন্তু ফাহিমের মাথায় এখন কোনো ভয়ে কাজ করছে না। ইতিমধ্যে সে ১০০ বারের উপরে লুনার নাম্বারে কল দিয়েছে, কিন্তু প্রথম দিকে রিং বাজলেও এখন মোবাইল বন্ধ দেখাচ্ছে। আর এসব কারণেই ফাহিমের সন্দেহটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তার মনে হচ্ছে এই মুখোশের আড়ালে থাকা শয়তানটাই হয়তো এই মুহূর্তে রুহি আর লুনাকে অজ্ঞান করে নিজে ওই মোবাইলগুলো বন্ধ করে দিয়েছে। প্রায় ২ ঘন্টা যাবৎ হুড়াহুড়ি করেও যখন ফাহিম ভেতরে প্রবেশ করতে ব্যর্থ হলো, তখনই মসজিদ থেকে মুয়াজ্জিনের সুরেলা কণ্ঠের আজানোর কানে আসে। মুহূর্তে সে অজানা এক ব্যর্থতায় মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। আস্তার একটুখানি ব্যর্থতার কারণে সে টপ দিয়েও সেই মুখোশের আড়ালে থাকা নরপশুকে ধরতে পারল না। উল্টো আরো একদিন সে লুনার রুহি কেবুলের পাঠা বানল। এসব ভাবতে ভাবতে নিজের অজান্তেই ফাহিমের চোখে জল চলে আসে। সে পুনরায় বিল্ডিং এর মেইন গেটের সামনে এসে জোরে জোরে সেটাতে নখ দিয়ে দারোয়ানকে ডাকতে থাকে। বেশ কিছুক্ষণ ডাকাডাকির অন্তর দারোয়ান অনেকটা রাগান্বিত স্বরে বলল, ওই মিয়া, পাগল হয়ে গেছে নাকি? আর এই ভোর রাতে কেউ গেটে লক দিতেছেন কেন? কোন ফ্ল্যাটের আপনি? প্রথমবারে ফাহিম নক করার পরও দারোয়ান তখন দরজা না খোলাতে স্বভাবতই তার মনে এক ক্ষোভের জন্ম নেয়। তবু নিজেকে যথেষ্ট শান্ত রেখে দারোয়ানকে উত্তর দেয়, আপনি কি আমার চেহারা ভুলে গেলেন নাকি? কাল যে রুহির বাসায় আসলাম, ওর ভাই আমি। আজ ভোরেই আমার আসার কথা ছিল, হয়তো ও আপনাকে বলতে ভুলে গিয়েছে। তাড়াতাড়ি দরজা খোলেন। দারোয়ান আর কিছু না বলে দরজা খুলে দিতেই ফাহিম হুড়মুড়িয়ে অনেকটা দৌড় দিয়ে সিঁড়ি থেকে উপরে উঠতে লাগলো। এক এক করে পঞ্চম তলায় ওঠার পরে সে এক নাগাড়ে রুহিদের ফ্ল্যাটের দরজায় ধাক্কানো শুরু করে দেয়। এমনকি কলিং বেল বাজাতেও ভোলে না। কিন্তু ভেতর থেকে কারো দরজা খোলার নাম নেই। ফাহিম বিষয়টি বুঝতে পেরে দরজায় নক করা বাদ দিয়ে সকাল হওয়া অবধি দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করার প্রতিশ্রুতি নেয়। কারণ সে জানে যে অবচেতন করার দ্রব্য তাদের উপর প্রয়োগ করা হয়েছে, তাদের সকাল হওয়ার আগে তাদের জ্ঞান ফিরবে না। সকাল ১০টা। ফাহিম পাশের একটা হোটেলে বসে এতক্ষণ যাবৎ লুনার কল আসার অপেক্ষায় বসেছিল। গতকাল রাতে চোখের পাতা সে একটু মেলাতে না পারায় এখন চোখে দিয়ে পানি জেগে থাকার চেষ্টা করেও যেন পারছে না। হঠাৎই মোবাইলে লুনার কল আসতেই সে হুড়মুড় করে হোটেল থেকে উঠে লুনার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। পথে মধ্যে কলটি রিসিভ করেই ওপাশ থেকে কান্নামাখা স্বরে লুনা বলে উঠল, ভাইয়া, তুমি কোথায়? এ তো আসছি, দাঁড়া। এই বলে কলটি কেটে দিয়ে ফাহিম রুহিদের বিল্ডিং এ প্রবেশ করলো। রুহির ফ্ল্যাটে একবার নক করার সাথে সাথেই ওপাশ থেকে লুনা দরজাটি খুলে দিয়ে হু হু করে কেঁদে দিল। ফাহিম জানে এখন ওদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষ্যই তার নিকট উপস্থিত নেই। তবুও সে নিজের সন্দেহ দূর করতে জিজ্ঞেস করলো, কাল রাতে তোদের সাথে কি হয়েছিল বলতো? লুনা ক্রন্দনরত অবস্থাতেই উত্তর দেয়, রাতে আমরা দুজন গল্প করছিলাম, কিন্তু হঠাৎই আমাদের বেডরুমে জানালা দিয়ে কেউ হাত দিয়ে কিছু একটা স্প্রে করে আমাদের দিকে। এরপর আর কিছু খেয়াল নেই। তার মানে যা ভেবেছিলাম তাই। অবচেতন করা রাসায়নিক উপাদানটার ঘ্রাণ এখনো পুরো ঘর জুড়ে রয়ে গেছে। আচ্ছা, তুমি সিসি ক্যামেরায় কিছু দেখোনি? না, কারণ ও এখানে প্রবেশ করার আগেই আমার সিস্টেমটা হ্যাক করে ফেলেছিল। তবে ও তো আর জানে না যে ও যদি গাছের ডালে ডালে চলে, তবে আমি চলি পাতায় পাতায়। আমি তোদের অজান্তে আরো একটি ক্যামেরা দরজার সামনে লাগিয়ে দিয়েছিলাম। সেটা ওয়েব ক্যামেরা না হলেও ফুটেজগুলো সেভ করা থাকে। দাঁড়া দেখছি। এ বলেই দরজার আড়ালে লুকিয়ে রাখা একটি ছোট্ট ক্যামেরা ফাহিম বের করে আনলো। পর মুহূর্তে আর দেরি না করে ক্যামেরার মধ্য থেকে মেমোরিটা বের করে নিজের মোবাইলে ঢুকিয়ে দিয়েই গতকাল রাত ২টার ফুটেজ অন করে নিল। ঠিক ২টা ৫৭ মিনিটে ফুটেজের দৃশ্যটি দেখে ফাহিম হতভম্ব হয়ে গেল। উত্তেজনায় তার হাত যেন থরথর করে কাঁপছে। কারণ এটা কোনো ভূতপ্রেতের কাজ ছিল না, বরং এটা ছিল এক মুখোশধারী ব্যক্তি। কিন্তু সে দরজা লক করা সত্ত্বেও কিভাবে বা ঘরে ঢুকলো, আর কিভাবে বা সে জেনে ফেললো ঘরের মধ্যে ফাহিম ক্যামেরা লাগিয়েছিল? বিষয়টি বুঝতে ফাহিমের পাক্কা ৫ মিনিট সময় লেগেছে। আচমকাই ফাহিম বলে উঠল, এই ফ্ল্যাটে আমি ব্যতীত আমার আগে অন্য কেউ সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে।
আর সে ভেতরের অবস্থা সম্পূর্ণ পর্যবেক্ষণে রাখছে। রুহি ফাহিমের কথায় হতবিহ্বল হয়ে জিজ্ঞেস করে, কি বলছেন ভাইয়া? কিন্তু আমরা তো কোথাও ক্যামেরা দেখছি না। ক্যামেরা যেমন বাইকের সমান বড় আছে, তেমনি পিঁপড়ার মতন ছোট আছে। আর এগুলো কোথায় লাগানোর সম্ভাবনা বেশি, সেটাও আমি আঁচ করতে পারছি। আচ্ছা রুহি, তোমাদের ফ্ল্যাটের আলাদা কোনো সুইচ আছে পুরো ফ্ল্যাটের বিদ্যুৎ অফ করার? হ্যাঁ ভাইয়া, আমার সাথে আসুন। অতঃপর পুরো ফ্ল্যাটের বিদ্যুৎ অফ করে ফাহিম সন্দেহজনক স্থানগুলো টর্চ দিয়ে ক্যামেরাগুলো খুঁজতে থাকে। লুনা কিছুটা কৌতূহলী দৃষ্টিতে বলল, ভাইয়া, কারেন্ট অফ করার কি দরকার ছিল? তোমার মতো বোকা এসব বুঝবে না। কারেন্ট যদি অফ না করি, তাহলে ওইসব ক্যামেরা দিয়ে আমাদের উপর নজর রাখা হবে যে আমরা কি করি। আমার ধারণা মতে এগুলো যেহেতু অনেক আগে থেকে এখানে সেট করা আছে, তাই ক্যামেরাগুলো সরাসরি বিদ্যুতের সাথে সংযোগ দেওয়া। এসব কথা বলতে বলতেই ফাহিম বেডরুমের বাতিটির কোণাতেই একটি সাদা ক্যামেরা দেখে উৎফুল্ল স্বরে বলে ওঠে, পেয়ে গেছি। রুহিয়া লুনাও অনেকটা উত্তেজনা নিয়ে ক্যামেরাটিকে পরিলক্ষণ করছে। এটার সাইজটা একটি পেন্সিল কাটার থেকেও ছোট হবে, কিন্তু সাদা হওয়াতে দেওয়ালের পেইন্টের সাথে মিশে যাওয়ার দূর থেকে এটাকে চিহ্নিত করার কোনো উপায় ছিল না। ফাহিম পুরো ঘর জুড়ে খুঁজতে খুঁজতে একই সাইজের আরো 3টি ক্যামেরা খুঁজে পেল। ফাহিমের ধারণা আরো হয়তো ক্যামেরা বিভিন্ন জায়গায় লুকানো আছে। তবে যেই কটা ক্যামেরা সে খুঁজে পেয়েছে, এগুলো দিয়ে আপাতত সামনে এগোতে হবে। কিন্তু মুখোশধারী দরজা ভেতর থেকে আটকানোর সত্ত্বেও সে কিভাবে ভেতরে ঢুকে, সেটা এখনো ফাহিমের নিকট পরিষ্কার হচ্ছে না। ফাহিম রুহিকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমাদের ফ্ল্যাটের দরজার চাবি কি আর কারো কাছে আছে? জি ভাইয়া, বাড়িওয়ালার কাছে আছে। কিন্তু আমি তো দরজা ভেতর থেকে লক করার পাশাপাশি ছিটকিনিও দিয়ে দিই। তাহলে সে ভেতর থেকে ছিটকিনি খোলে কিভাবে? এই প্রশ্নের উত্তরে ফাহিমও কিছুটা ভাবান্তরে পড়ে গেল। পরক্ষণে সে রুহির বেডরুমের জানালা দিয়ে তাকাতে ওপাশে দেখতে পায় পাশের 4 তলা বিল্ডিংটির ছাদ রুহিদের বিল্ডিং এর সাথে খুব আড়াআড়িভাবে লাগানো। তার মানে গতকাল রাতে এই মুখোশধারী লোকটি ওই বিল্ডিং এর ছাদ থেকেই ওদের দিকে অচেতন করার দ্রব্য দিয়ে স্প্রে করেছিল। ফাহিমের মাথায় এখনো পর্যন্ত কিছুই কাজ করছে না। কারণ ভেতর থেকে যদি কেউ দরজা খুলে না দেয়, তবে কোনোভাবেই মুখোশধারীর ভেতরে প্রবেশ করা সম্ভব নয়। সব হযবরল বিষয় থেকে নিজেদেরকে একটুখানি স্বস্তিতে আনার জন্য ফাহিম রুহি আর লুনাকে নিয়ে যায় বাসা থেকে বের হয়ে গেল। কারণ এই রহস্যময় ফ্ল্যাট সম্পর্কে জানতে আর সেই মুখোশধারীকে ধরতে হলে অবশ্যই তাকে সুষ্ঠু চিন্তা ভাবনার জন্য ভালো একটি মনোরম জায়গাতে উপস্থিত হতে হবে। সবাই সিঁড়িতে নামার সময় হঠাৎই বাড়িওয়ালার ছোট ছেলে শিহাব এবং তার সাথে রুহিদের ভার্সিটির একসময়ের সিনিয়র লাবিবকে দেখে সহসায় লুনার রুহি অবাক হয়। কারণ শিহাবকে দেখাটা স্বাভাবিক বিষয় হলেও লাবিবকে দেখাটা একদমই অস্বাভাবিক ছিল। তাই রুহি অনেকটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, লাবিব ভাই, আপনি এখানে? লাবিব কিছুটা মুচকি এসে বলে, হ্যাঁ, মানে শিহাব আমার সেই ছোটবেলার বন্ধু, তাই আসলাম ওর সাথে দেখা করতে। তুমি কি এখানেই থাকো নাকি? হ্যাঁ ভাইয়া। লাবিব লুনার দিকে আর চোখে তাকিয়েও কিছু বলল না। কারণ লুনা আর রুহি যখন ভার্সিটিতে প্রথম পদার্পণ করে, তখন লাবিব ছিল মাস্টার্সের স্টুডেন্ট। ভার্সিটির বড় ভাই হওয়াতে তাকে সবাই বেশ সম্মান করত, এমনকি ভয়ও পেত। লুনাকে সেদিন লাবিবের প্রথম দেখাতেই ভালো লাগে, আর সেটা সে সাহস করে বলে ফেলে। কিন্তু সেদিন লুনা লাবিবকে অপমান করে দূর করে দিয়েছিল। লাবিবের মনে তখন এসব কারণে প্রচণ্ড ক্ষোভের আবির্ভাব ঘটেছিল। তবুও সে এই নিয়ে বেশ কয়েকদিন চুপ ছিল। এরপর থেকে প্রায় সে লাবিব লুনাকে বিভিন্ন উপায়ে ইভটিজিং করত। কিন্তু একদিন লুনা এসব কিছু সহ্য করতে না পেরে সকলের সামনেই তাকে চড় দিয়ে বসে। আর এতে লাবিবের মনে লুনাকে নিয়ে এক ভয়ঙ্কর চিন্তা জেগে উঠেছিল। লুনা পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে সবসময় সাবধানে চলাফেরার চেষ্টা করত। কিন্তু একদিন লাবিব লুনাকে জোরপূর্বক তুলে নিয়ে খারাপ কিছু করবার চেষ্টা করার মুহূর্তে লুনা কোনো মতে তার থেকে নিজের প্রচেষ্টায় পালিয়ে আসতে সক্ষম হয়। অতপর সে আর এক মুহূর্ত দেরি করেনি এই বিষয়ে পুলিশকে জানাতে। এমনকি লুনার পক্ষে সেদিন অনেকেই সাক্ষ্য দেওয়ার দরুন লাবিবকে ভার্সিটি থেকে বহিষ্কারের পাশাপাশি তাকে জেলও খাটতে হয়েছিল। বিদায় বেলায় সেদিন লাবিব লুনার কাছে মাথা নিচু করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে বলেছিল, লুনা, তুমি হয়তো আমাকে এসব কারণে খারাপ ভাবছো, তবে বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসতাম।
আর তোমার সাথে খারাপ কিছু করার উদ্দেশ্য আমার ছিল না। তবু আমাকে তুমি মাফ করে দিও। সেদিন লাবিবের এমন আকুতি ভরা কণ্ঠ লুনার মনেও কিছুটা আঘাত করেছিল। কারণ লাবিব তো তাকে ভালোবেসেছে বলে এত কিছু করেছিল, কিন্তু সে তো একটু বেশি অতিরিক্ত করে ফেলেছে। তাই বেশ কিছুদিন পর সে থানায় গিয়ে নিজ ইচ্ছাতেই লাবিবকে ছাড়ানোর ব্যবস্থা করে। তবে এরপর সে আর কখনোই লাবিবের দেখা পায়নি। এসব ভাবনার মাঝেই হঠাৎই লাবিব লুনাকে না চেনার ভান করে রুহিকে বলে উঠল, আচ্ছা, তাহলে আমি এখন আসি। এ বলে সে শিহাবকে নিয়ে সিঁড়ি থেকে ওপরের দিকে উঠে গেল। পার্কের বেঞ্চে বসে আছে ফাহিম, লুনা আর রুহি। হঠাৎই ফাহিম বলে উঠল, আমার কেন যেন বাড়িওয়ালার ছোট ছেলে শিহাবকে সন্দেহ হয়। রুহি ফাহিমের কথা শুনে কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি বলছেন ভাইয়া? ওনার মতো ভালো মানুষ আপনি একটাও খুঁজে পাবেন না। আপনি চাইলে বাড়িওয়ালার বড় ছেলেকে সন্দেহ করতে পারেন, কারণ ওইটার মতো খারাপ আর দুই একটা আছে কিনা সন্দেহ। হুম, তবুও যারা খারাপ তারা খারাপের দৃষ্টান্ত প্রকাশই রাখবে। আর যারা বেশি ভালো তারাই তলে তলে এমন কাজ ঘটায়, যেটা খারাপদের কাজকেও হার মানিয়ে দেয়। আর এত সব কিছু একজন শিক্ষিত মানুষ ব্যতীত করা অসম্ভব। ফাহিমের কথায় রুহি আর লুনাও কিছুটা ভাবনার জগতে পড়ে যায়। এদিকে ফাহিম রুহি আর লুনাকে ডিএনএ পরীক্ষা করার জন্য ওদেরকে সাথে নিয়ে ফরেনসিক ল্যাবে নিজের সহকর্মী রুমির কাছে নিয়ে যায়। রুমির সাথে ফাহিমের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ হওয়াতে বিষয়টি গোপন রাখতে আর বেগ পেতে হলো না। এতে পূর্বে ফাহিম অনেকটা চালাকি করে বাড়িওয়ালার দুই ছেলে সাগর আর শিহাবের ডিএনএ সংগ্রহ করে ফেলেছে। যদি তার সন্দেহটা ঠিক হয়, তবে মুখোশধারীকে ধরতে কয়েক ঘন্টার বেশি সময় লাগবে না। এরই মধ্যে লুনা রুহিকে নিয়ে ওর বাসায় চলে যায়, কারণ আর এক মুহূর্ত সেই নরপশুর আস্থানায় নিজেকে আবদ্ধ রেখে খাবার বানাতে চায় না। পরদিন রুমি যখন ডিএনএ রিপোর্টটা ফাহিমের হাতে দিল, তখন ফাহিম রিপোর্ট দেখে স্বভাবতই চমকিত হলো। কারণ ডিএনএ রিপোর্ট শিহাব কিংবা সাগর কারোর সাথে মিলছে না। তবে কি শুরু থেকে সে যে সন্দেহটা করে এসেছে সেটাই সত্য হতে চলেছে? রোমিও কিছুটা অবাক হয়ে ফাহিমকে বলল, ফাহিম, আর একটি বিষয় আমি খেয়াল করেছি। আর তা হলো, রুহির ওভারিতে অন্য কোনো ডিএনএ পাইনি, যেটা আমি লোনার ওভারিতে পেয়েছি। তার মানে রুহি কারো মাধ্যমে ধর্ষণের শিকার হয়নি। আমার তো সেরকমটাই মনে হচ্ছে। হুম, বুঝতে পেরেছি। তুই আপাতত এগুলো সিক্রেট রুমে রেখে দে। যেটা যেহেতু আনঅফিসিয়াল কেস, তাই কেউ জেনে ফেলে প্রবলেম হবে। হুম, সেটা আমি জানি। ফাহিমের নিকট মনে হচ্ছে সে যেন রহস্যের চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। যদি আর সামান্য কিছু প্রমাণ তার হাতে আসে, তবে সেই মুখোশধারীকে ধরে ফেলা তার নিকট সময়ের ব্যাপার মাত্র। এদিকে রুহি লুনার বাসায় আসার পর থেকে কেমন যেন অস্বস্তি অনুভব করছিল। লুনা রুহির এমন অস্বস্তি ভাব পরিলক্ষিত করে ওকে জিজ্ঞেস করলো, দোস্ত, তোর কি হয়েছে? এমন করছিস কেন? লুনার প্রশ্নে রুহি কিছুটা থতমত খেয়ে বলল, কই কেমন করলাম? আমি তো ঠিকই আছি। না, তুই ঠিক নেই। আমার বাসার আসার পর থেকেই কেন যেন মনে হচ্ছে তোর ছটফটানি বেড়ে গিয়েছে। কি হয়েছে বলতো? আমাকে খুলে বল। আমি কিছু মনে করব না। না আসলে আমি বাসায় ফিরে যেতে চাই। এখানে আমার ভালো লাগছে না একদমই। কি বলছিস এটা তুই? সবকিছু জানা সত্ত্বেও তুই কেন বা ওই নরপশুর কাছে নিজেকে বিলি করবি? নিজেকে বিলি করার আর কিছু বাকি থাকলে তো বিলি করব, তাই না? ইজ্জত তো সেদিনই চলে গেছে। এখন যদি ওই মুখোশধারী আমাকে ভোগ্য করে, তবু আমার কিছু আসে যায় না। আমি চাই নিজে ওই মুখোশ উন্মোচন করতে। কি বলছিস এসব তুই? মাথাটা কি গেছে তোর? যেখানে ফাহিম ভাই এত দৌড়াদৌড়ি করেও সামান্য প্রমাণটুকু বের করতে পারলো না, সেখানে তুই কিভাবে ওই মুখোশ উন্মোচন করবি? সেটা আমি নিজেই বুঝবো। এখন আমাকে যেতে দে। তোর বাসায় একটু আমার ভালো লাগছে না। এ বলে রুহি লুনার বাসা থেকে উঠে যেতেই লুনা ওকে বাধা দিয়ে বলল, না, তুই যাবি না। আমি চাই না তুই অন্য কোনো বিপদে পড়িস। দেখ লুনা, আমি আগেই বলেছি, এখানে আমার দম বন্ধ হয়ে আছে। হাত ছড়া, আমি বাসায় যাব। এসব বলে রুহি লুনার হাতটি সরিয়ে ওর বাসা থেকে বের হয়ে গেল। লুনা রুহির এমন কাণ্ডে বেশ হতভম্ব হয়ে গেল, কারণ আগে যখন রুহি তার বাসায় আসতো, তখন প্রায়শই রুহি তাকে বলতো, জানিস, আমার বাসা থেকে তোর বাসাটাকে আমার খুব আপন মনে হয়। মাঝে মধ্যে মন চায় সারাটা জীবন যদি তোর বাসায় থেকে যেতে পারতাম, তবে ভালোই হতো। অথচ আজ রুহি বলছে ওর নাকি এখানে দম বন্ধ হয়ে আছে। এত ভারী অদ্ভুত ব্যাপার। লুনার এই নিয়ে মনের মধ্যে কিছুটা সন্দেহ জেগে ওঠে, তবুও সে কিছুই বলে না।
এদিকে ফাহিম লুনার বাসায় প্রবেশ করতেই যখন সে রুহির অনুপস্থিতি টের পায়, তখন সহসা সে অবাক হয়ে লুনাকে জিজ্ঞেস করে, কি রে, রুহি কোথায়? লুনা কিছুটা ইতস্ত ভঙ্গিতে উত্তর দেয়, আসলে ভাইয়া, ওর নাকি এখানে ভালো লাগছিল না, তাই ওর বাসায় চলে গেছে। ফাহিম এমন কথা শুনে মুখে কিছুটা রাগান্বিত ভাবিনে বলল, তোকে আমি ছোটবেলা থেকেই এমনি এমনি বড় ডাকতাম, কিন্তু এখন সেটার চাক্ষুষ প্রমাণই পেয়ে গেলাম। তুই এত সব বিপদের কথা ভেবেও কেন ওকে যেতে দিলি? আরে, আমি তোকে যেতে বারণই করেছিলাম, কিন্তু কে শুনে কার কথা, ও জোর করেই চলে গেল। আমি কি এখন ওর সাথে মারামারি করে ওকে আটকাবো নাকি? ফাহিম কিছুটা সন্দেহ ভরা চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, জোর করে কেন চলে গেল? জানি না তো। আচ্ছা, ওই দিন তোকে রুহি যে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, তাকে তুই চিনিস? চিনি না, কিন্তু তার চেম্বারটি কোথায় সেটা আমি জানি। আচ্ছা, এখন রেডি হয়ে নে, আমরা সেখানে যাব। লুনার এক মুহূর্ত দেরি না করে ফাহিমকে নিয়ে রওনা দিল ডক্টর সাবিনার চেম্বারের উদ্দেশ্যে, যার কাছে রুহি অ্যাবর্ষণ করানোর জন্য গিয়েছিল। লুনা সামনে সামনে হাঁটছে, আর ফাহিম পেছন পেছন হাঁটছে ঠিকই, তবে চেম্বারের আশেপাশের সবকিছুই সে ঈগলের দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। চেম্বারটি একটি মার্কেটের দোতলায় অবস্থিত হলেও আশেপাশে আরও অনেক ডাক্তারি চেম্বার এখানে রয়েছে, এমনকি ছোটখাটো একটি হসপিটালও রয়েছে। ডক্টর সাবিনার চেম্বারের কাছে আসতে হঠাৎই ফাহিমের চোখ যায় দরজার পাশে থাকা একটি পোস্টারের দিকে। সেখানে ওপরে বড় করে ডক্টর সাবিনার নাম লেখার পাশাপাশি নিচে তার শিক্ষাগত যোগ্যতা এবং সে কি বিষয়ে রোগীকে ট্রিটমেন্ট দেয় সেটা খুব ছোট্ট করে লেখা। ফাহিম লেখাটুকু পড়ে বেশ অবাক হলো, কারণ ডক্টর সাবিনা হলেন নাক কান ও গলা বিশেষজ্ঞ। তাহলে সে গানি ডাক্তারের মতো রুহিকে কি করে অ্যাবর্শনের ওষুধ লিখে দিতে পারলো? এত সব সন্দেহ নিয়ে ভেতরে প্রবেশ করতেই ডক্টর সাবিনা ওদেরকে সামনে থাকা চেয়ারে বসতে দিলেন। তৎক্ষণাৎ লুনা বলে উঠল, ম্যাম, আমি রুহির বন্ধু। ওই দিন যে রুহির সাথে আপনার এখানে রুহির অ্যাবর্শন করানোর ব্যাপারে এসেছিলাম, মনে আছে? ডক্টর সাবিনা কিছুটা মুচকি এসে বললেন, হ্যাঁ মনে আছে। এখন বলো, তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? জি ম্যাম, আমার ভাইয়া আপনার সাথে কিছু কথা বলতে চায়। লুনার কথা শুনে ডক্টর সাবিনা ফাহিমের দিকে জিজ্ঞাসানোর দৃষ্টিতেই তাকান। ফাহিম কিছুক্ষণ থেমে আচমকাই বলে উঠল, আচ্ছা, আপনি একজন নাক কানের ডাক্তার হয়ে গাইনি ডাক্তারের মতো রোগীকে অ্যাবর্শনের ওষুধ দিলেন কিভাবে? ফাহিমের কথা শুনে ডক্টর সাবিনের সাথে লুনাও কিছুটা হকচকিয়ে উঠল। পরক্ষণে ডক্টর সাবিনা কিছুটা থতমত খেয়ে বললেন, এতে অবাকের কি আছে? আমি ওই বিষয়ের পাশাপাশি গাইনি বিষয়েও বেশ অভিজ্ঞতা অর্জন করেছি, তাই এটা দেওয়া আমার কাছে তেমন কিছুই নয়। হুম, বুঝলাম। কিন্তু রুহি এসব জেনেও আপনার কাছে কেন আসলো অ্যাবর্শন করাতে? সে তো চাইলে গাইনি ডাক্তারের কাছে যেতে পারতো, তাই না? রুহি এবং রুহির পরিবারের সাথে আমার আগে থেকেই ভালো সম্পর্ক ছিল, তাই ও আমার গাইনি বিষয়ে অভিজ্ঞতার কথাও জানতো। ফাহিম কিছুটা ভ্রুকুচকে বলে উঠল, কিন্তু আমার মন তো বলছে অন্য কথা। আমি খুব ভালো করেই জানি আপনার গাইনি বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই, বরং আপনি কোনো কিছুর বিনিময়ে সেদিন লুনার সামনে রুহিকে নিয়ে এমন এক অভিনয় করেছিলেন যাতে লুনা বিশ্বাস করতে বাধ্য হয় যে রুহি আসলে প্রেগনেন্ট ছিল। ফাহিমের কথা শুনে মুহূর্তে ডক্টর সাবিনা উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গেলেন। আপনি কি বলতে চান? এখানে আমি রোগীদের ট্রিটমেন্ট দেই, কিন্তু কাউকে কোনো কিছুর স্বীকারোক্তি দিতে বাধ্য নই। যদি আপনার রোগজনিত কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন, নয়তো এখন আসতে পারেন। ফাহিম ডক্টর সাবিনার এমন উত্তেজনক ভাব দেখে মুখে কিছুটা বাঁকা হাসি দিয়ে বলল, এখানে আমি স্বীকারোক্তি না নিয়ে যাওয়ার জন্য তো আসিনি। এ বলে ফাহিম পকেট থেকে নিজের পিবিআই এর কার্ডটা ডক্টর সাবিনার দিকে এগিয়ে বলল, এখন বুঝতে পারছেন তো কেন আমি আপনার নিকট স্বীকারোক্তি চাইছি? ভালোই ভালোই যদি সত্যটা বলে না দেন, তবে আপনার বড় কোনো বিপদ হবে। আর আপনি অতীতে পেশেন্টের ভুল চিকিৎসা দিয়ে টাকা খেয়েছেন, সেই তথ্য আমার কাছে আছে। ডক্টর সাবিনা ফাহিমের কথায় বেশ ভয় পেয়ে গেলেন। পর মুহূর্তে তিনি নিজেকে কিছুটা শান্ত করে বললেন, আসলে রুহির সাথে আমার সম্পর্কটা বেশ ভালো, তাই ওর কথা মতো আমি সেদিন অন্য একটি মেয়ের রিপোর্ট রুহির নাম করে লুনার সামনে এনে অভিনয় করেছিলাম। বিশ্বাস করুন, এ ব্যতীত অন্য কিছুর সাথে আমার হাত নেই, জাস্ট রুহির অনুরোধেই এটা করা। হুম, বুঝলাম। কিন্তু পরবর্তীতে এমন অভিনয়টা একটু কম করবেন, কারণ অভিনয়ের দরুন কোনো বিপদে পড়ে যান তার কোনো ঠিক নেই। লুনা চল এখন,
এ বলে ফাহিম লুনাকে নিয়ে ডক্টর সাবিনার চেম্বার থেকে উঠে এলো। আর এদিকে ডাক্তার সাবিনা ওদের উঠে যাওয়া দেখে বোধহয় হাঁপ ছেড়ে বাঁচল। ফাহিমকে নিয়ে লুনা বাহিরে বের হতে লুনা বলে উঠল, ভাইয়া, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। রুহি কেনই বা এই ডাক্তারকে নিয়ে আমার সামনে অভিনয় করতে যাবে? সময় মতো সব বুঝতে পারবি। আর এখন তোর কাজ হলো রুহিকে যেভাবে হোক ফোন দিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার কথা বলে তোর বাসায় নিয়ে আসা, অথবা বাইরে কোথাও নিয়ে যাওয়া। আমি এখন আসি, আমার কাজ আছে। এ বলে ফাহিম লুনাকে বিদায় দিয়ে কোথাও চলে গেল। আর এদিকে লুনা তৎক্ষণাৎ রুহিকে কল দিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য জরুরি তলব করে। আর যাই হোক, রুহি কখনোই লুনার কথা ফেলতে পারবে না, কারণ সে সকল বিপদ আপদে তাকে সাহায্য করেছে। তাই রুহি তার বাসা থেকে হুড়মুড় করে বের হয়ে লুনার সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে ফাহিম প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উল্টো রুহির বাসার উদ্দেশ্যে রওনা দেয়। ইতিমধ্যে সে লুনার কাছে ফোন দিয়ে নিশ্চিত হয়ে নিয়েছে যে রুহি বাসা থেকে বের হয়েছে কিনা। ফাহিম রুহির বাসায় উপস্থিত হতেই দেখতে পায় রুহির ফ্ল্যাটে তালা মারা। আর এটাই স্বাভাবিক, তাই সে অতি সাবধানতার সহিত ছোট্ট পিন দিয়ে বেশ কিছুক্ষণ যাবৎ চেষ্টা করার পর তালাটি খুলে ফেলল। ফাহিমের ভাগ্য বেশ ভালো, কারণ সেই সব কাণ্ড করার সময় কেউই তাকে দেখেনি। রুহির ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করতে সে কেমন যেন একটি পোড়া এবং আষ্টে গন্ধ অনুভব করলো। আস্তে আস্তে সে রুহির সবগুলো রুমে অনুসন্ধান চালাতে চালাতে সর্বশেষে রুহির বেডরুমে প্রবেশ করতে চমকে উঠল। কারণ বেডরুমের টেবিলে একটি মানুষের মাথার খুলি খুব সুন্দরভাবে বসিয়ে রাখা, আর মেঝেতে কিছু দুর্লভ গাছের বাকল ও ডালপালা এবং অর্ধছেঁড়া মুমূর্ষু অবস্থায় খুলে রাখা একটি বই। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো গাছের বাকল আর ডালপালাগুলোতে আগুন এখনো টিপটিপ করে জ্বলছে। কিন্তু রুহি যেহেতু বাসা থেকে বের হয়েছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, তাহলে আগুন তো এখনো এভাবে জ্বালার কথা নয়। এসব ভাবতে ভাবতে মুহূর্তে ফাহিমের মনে কড়া নাড়ল। তার মানে এই ফ্ল্যাটের ভিতরে সে নিজে ব্যতীত আর কেউ কি আছে? হঠাৎই ফাহিমের চোখ যায় টেবিলের ওপাশে রাখা আয়নায় থাকা প্রতিবিম্বের দিকে। সে আয়নার অভ্যন্তরে স্পষ্ট দেখতে পাচ্ছে ঠিক তার পেছনে রাখা আলনার কাপড়ের স্তূপের নিচে দুটো পা নিজেকে বেশ লুকানোর চেষ্টা করছে। কিন্তু ফাহিম এটা দেখেও এমন ভাব করলো যেন সে কিছুই দেখেনি। তাই সব বাদ দিয়ে যখন মেঝেতে রাখা বইটা চেক করতে যাবে, ঠিক তখন এই পেছনে থাকা মুখোশের আড়ালের ব্যক্তিটি অনেকটা দৌড়ে সে ফাহিমের মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করতে যায়। কিন্তু ফাহিম আগে থেকে সজাগ থাকার দরুন ওই ব্যক্তিটি তাকে আঘাত করার আগে সে হাতটি খপ করে ধরে ফেলল। পরক্ষণে সে সজোরে মুখোশধারী লোকটির মাথায় হাত দিয়ে আঘাত করলো। মুখোশধারী লোকটি আর তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। ফাহিম অনেকটা জোরপূর্বক লোকটির মুখ থেকে মুখোশটি ছিনিয়ে নিতেই সে অবাক হওয়ার চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। এদিকে রুহি যখন লুনার সাথে দেখা করতে আসে, তখন সে তাড়াহুড়োর সহিত লুনাকে বলে ওঠে, কি বলবি তাড়াতাড়ি বল। লুনা রুহির এমন তাড়াহুড়ো দেখে কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন, তোর কিসের এত কাজ যে তাড়াতাড়ি বলতে বলছিস? রুহি কিছুটা থতমত খেয়ে বলে, না না, মানে কয়েকদিন পর বাবা মা আসবি তো, তাই আর কি, আমার কিছু কাজ আছে। কি কাজ আমাকে বলা যায় না? আমাকে কি তোর বেস্ট ফ্রেন্ড মনে হয় না একটু? আরে, তেমন কিছু না। আচ্ছা, ওসব বাদ দে, এখন বল কি বলবি। লুনা ওসব কথা বাদ দিয়ে আচমকাই বলে উঠল, জানিস, ফাহিম ভাইয়া ওই মুখোশধারীকে চিহ্নিত করে ফেলেছে। আজকালকের মধ্যেই হয়তো ওকে ধরে ফেলবে। রুহি কিছুটা হকচকে উঠে বলে উঠল, বলিস কি? কে ওই মুখোশধারী? নিশ্চয়ই বাড়িওয়ালার বড় ছেলে সাগর, তাই না? জানি না, তবে ভাইয়া ভালো জানে। ওদের কথোপকথনের মাঝে হঠাৎই ফাহিম লুনাকে কল দিল। কলটি রিসিভ করতেই ফাহিম ওপাশ থেকে লুনাকে বলল, এই শোন, তুই রুহিকে বাসায় চলে যেতে বল, কোনো একটি কাজের উছিলায়। আর তুই ওর অজান্তেই ওর পিছু পিছু ওর বাসার দিকে চলে আয়। কেন ভাইয়া, কিছু হয়েছে? এত কথা এখন বলতে পারবো না, যা বলছি তাই কর। এ বলে ফাহিম কলটি কেটে দিতেই রুহি লুনার দিকে জিজ্ঞাসানোর দৃষ্টিতে তাকায়। লুনা নিজেকে স্বাভাবিক করে রুহিকে বলল, দোস্ত, তোর নাকি কাজ আছে, তুই যা। আমাকে আবার ফাহিম ভাইয়া কিসের এক ইম্পর্টেন্ট কাজের জন্য কল দিল, আমি যাই। লুনার কথায় রুহি কিছুটা অবাক হলেও প্রত্যুত্তরে আর কিছু না বলে লুনাকে বিদায় জানিয়ে চলে গেল। এদিকে লুনা রুহির অজান্তেই তাকে অনুসরণ করে রুহির বাসার দিকে এগিয়ে যাচ্ছে। রুহি নিজের ফ্ল্যাটের দরজার সামনে আসতেই প্রচন্ড অবাক হলো, কারণ সে তো দরজায় তালা দিয়ে লুনার সাথে দেখা করতে গিয়েছিল। তাহলে এই দরজা খোলা কেন?
রুহি হৃৎপিণ্ডের উচ্চ স্পন্দনকে সঙ্গী করে ফ্ল্যাটে প্রবেশ করে দৌড়ে নিজের বেডরুমে চলে আসলো। কিন্তু বেডরুমে থাকা নিজের চেয়ারে একমাত্র বয়ফ্রেন্ড নোমানকে হাত পা বাঁধা অবস্থায় দেখে সে অবাক হওয়ার চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। নোমানের মুখ টেপ দিয়ে বাঁধা থাকায় সে রুহিকে কিছু বলতেও পারছিল না, তবে চোখের ইশারায় কিছু বোঝানোর চেষ্টা করছিল। মুহূর্তেই পেছন থেকে কেউ এসে রুহির হাত দুটো ঝাপটে ধরে তাকে মোটা দড়ি দিয়ে বেঁধে ফেলল। এতটা দ্রুত সময় সবকিছু সংঘটিত হচ্ছিল যে রুহি কোনো কিছু ভাবারও যেন সময় পাচ্ছিল না। পুলিশ যখন রুহি আর নোমানকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল, তখন রুহি লোনার সামনে নত মস্তিষ্কে অনেকটা আকুতি ভরা কণ্ঠে বলল, দোস্ত, আমাকে তুই ক্ষমা করে দিস। আমি জানি যে অন্যায়টা তোর সাথে আমি করেছি, তার কোনো ক্ষমা নেই। রুহির কথার জবাবে লুনা শুধু রুহির প্রতি ঘৃণামাখা মুখমণ্ডলটাই প্রদর্শন করলো। অনেকের মনে প্রশ্ন যে রুহি আর নোমানকে কেন অ্যারেস্ট করা হলো। মূলত তারা দুজন ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে সাধারণ মানুষকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে, যেটি আইনের চোখে এক দণ্ডনীয় অপরাধ। পার্কের একটি বেঞ্চে বসে আছে ফাহিম এবং লুনা। লুনার মনের অবস্থাটা যে কিরকম সেটা ফাহিম খুব ভালো করেই বুঝতে পারছে। কারণ জীবনের একমাত্র প্রিয় বন্ধুটি যদি বিশ্বাসঘাতকতা করে, তবে এর থেকে কষ্টদায়ক আর কিছুই হতে পারে না। লোনা নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাইয়া, ও আমার সাথে এমনটা কেন করলো? কি লাভ ছিল এমনটা করে? একটি কথা মনে রাখবি, যে যখন ভালোবাসা আর মায়ের থেকে নিজের স্বার্থটা বড় হয়ে যায়, তখন একজন মাও তার বাচ্চাকে মেরে ফেলতে দ্বিধা করে না। আর সেখানে বন্ধু তো অনেক দূরের ব্যাপার। আমার প্রথম দিন থেকে রুহিকে সন্দেহ হচ্ছিল, কারণ ঘরের মধ্যে সবকিছু আটকানো সত্ত্বেও একজন বাইরের মানুষের ভেতরে ঢোকা কখনোই সম্ভব নয়, যদি না ভেতরের কেউ দরজাটি খুলে দেয়। আর আমার সেই সিসি ক্যামেরাটি স্বয়ং রুহি নষ্ট করেছিল, আর কেউ নয়। তাছাড়া ঘরের মধ্যে যেসব ক্যামেরা লাগানো ছিল তার একটু অ্যাক্টিভ ছিল না, বরং আমার সন্দেহটা অন্যদিকে ঘোরানোর জন্যই রুহি কিংবা নোমান ওই ক্যামেরাগুলো লাগিয়েছিল। কিন্তু একটি জায়গাতে রুহি ভুল করে ফেলেছে, আর তা হলো নিজেকে মিথ্যা প্রেগনেন্ট প্রমাণ করা। যদিও সেটা তার ভুল ছিল না, তবে লাইন মতো সে সামনে এগোতে পারেনি। আর এসব করার কারণ ছিল রুহি এবং নোমান ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে এমন কিছু পেতে চেয়েছে যাতে একজন পবিত্র এবং সতীত্ব নারীর প্রয়োজন ছিল। আমার যদিও এসব বিষয়ে তেমন জ্ঞান নেই, তবে বাকিটা পুলিশের ক্যালানি খেলেই বের হয়ে যাবে। লুনা এত সব কথা শুনে নিজের মুখে ব্যর্থ হাসির রেখা টেনে বলল, ভাইয়া, তুমি আসলে অনেক ভালো। আমি জানি না যে তোমার মতো এরকম নিঃস্বার্থভাবে কেউ আমাকে সাহায্য করতো কিনা। কে বলল আমি নিঃস্বার্থভাবে তোকে সাহায্য করেছি? আমি ওই সাহায্যের বিনিময়ে কিছু চাই। লুনা কিছুটা জিজ্ঞাসানোর দৃষ্টিতে ফাহিমের দিকে তাকাতেই সে আবার বলল, বাদ দে এসব। ওহো, তোকে তো একটি কথা বলতেই ভুলে গিয়েছিলাম। আসলে আমি একটি মেয়েকে ভালোবাসি। আমার মনে হয় মেয়েটিও আমাকে ভালোবাসে। এখন আমি বুঝতে পারছি না তাকে কিভাবে প্রপোজ করব। তুই একটু শিখিয়ে দিত আমায়। ফাহিমের এমন কথা শুনে লুনার মনটা কেমন যেন ছ্যাদ করে উঠল। সে কোনোভাবে নিজের চোখের অশ্রু আটকে রেখে ফাহিমকে বলল, আমি কি কাউকে প্রপোজ করেছি নাকি যে আমি শিখিয়ে দেব? আরে, আমি জানি তুই জানিস, শিখিয়ে দে। এবার লুনা আর স্থির থাকতে পারল না, বরং হু হু করে কেঁদে উঠল এবং কান্নামাখা স্বরেই তাকে বলল, আমি বললাম তো জানি না, তবুও কেন তুমি আমাকে শিখিয়ে দিতে জোর করছো? ফাহিম লুনার কান্নার অর্থ বুঝতে পেরেও সে কিছুটা হাস্যরসাত্মক মুখে বলল, হুম, বুঝলাম। তুই শিখিয়ে দিতে পারবি না তো, কান্নার কি আছে এখানে? লুনা নিজের চোখের জল মুছে অন্যদিকে তাকিয়ে গোমরা মুখে বলল, জানি না। পরক্ষণে ফাহিম লুনার অজান্তেই নিচের পেছনের পকেট থেকে একটি গোলাপ ফুল বের করে লুনার সামনে মাটিতে বসে পড়ল। হাসি হাসি মুখে গোলাপটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, শোন, আমি কিন্তু প্রফেশনালদের মতো প্রপোজ করতে পারি না। তুই বলেছিলি তোকে সাহায্যের বিনিময়ে আমি কি চাই, উত্তরটা হলো তোকেই চাই। প্রতিদিন যখন হাজারো রহস্যের ঘানি বয়ে বেড়াতো, তখন ঘরে ফিরে তোর কোলে মাথা রেখে ঘুমাতে চাই। সেই সুযোগটা কি আমাকে দেওয়া যায়? ফাহিমের এমন কাণ্ডে স্বভাব তৈলুনা হতভম্ব হয়ে অবাক নয়নে তার দিকে তাকিয়ে রইল। আচমকায় ফাহিম বলে উঠল, ধুর, ফুলটা তাড়াতাড়ি নেই। এই ঘাসের মধ্যে হাঁটু গেড়ে বসে থাকলে চুলকানি শুরু হয়ে যাবে। ফাহিমের এমন কথায় লুনা ফিক করে হেসে উঠল। সে ভাবছে আজ তার মতো সুখী মেয়ে পৃথিবীতে বোধ হয় আর দ্বিতীয়টা নেই। ওই যে দেখা যাচ্ছে দূর থেকে,
একটি যুবক তার প্রিয়তমার হাত ধরে এক নতুন জীবনের প্রত্যাশায় হেঁটে যাচ্ছে দৌড় বহুদূর। যেই বন্ধনের প্রখরতা এতটাই প্রবল যে হাজারো ঝড় কিংবা বাধা বিপত্তি হয়তো সেখানে বিন্দুমাত্র ফাটলের সৃষ্টি করতে পারবে না। এটাই হলো রহস্যের সুকর এক পরিসমাপ্তি। সমাপ্ত।